আজকে এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে খড়গপুর কুমারপাড়া আমরা এসেছি। বাগানবাড়ি, কুমারপাড়া বাগানবাড়ি আমাদের প্রভু আকাশ ঠাকুর মহাশয়ের বাসভবনে। তো আজকে আমরা কিছু সময় ভগবানের কথা শ্রবণ করব। তো আকাশ ঠাকুর মহাশয় খুব সুন্দর গৃহ নির্মাণ করেছে। তো আমরা সাধারণত গৃহ নির্মাণ করি কিসের জন্য? ভালো থাকার জন্য। ভালো থাকবো সবাই মিলে, স্ত্রী পুত্র বাবা মা আত্মীয় স্বজন সকলকে নিয়ে ভালো থাকার জন্য কী করা হয়? গৃহ তৈরি হয়। তো এই গৃহ প্রয়োজন আছে, গৃহ না হলে গৃহস্থ হওয়া যাবে না, গৃহ আমাদের দরকার। তো এই গৃহটা কিসের জন্য দরকার না? বিশেষ করে গৃহ মানে কৃষ্ণ ভজন করার জন্য। যদি যে গৃহে কৃষ্ণ ভজন হবে না সেই গৃহটা গৃহ হলো না। সেটা শাস্ত্রে বলছেন যে একটা গাছে সুন্দর আম, ভালো ভালো আম পেকে আছে, অনেক ধরেছে, কিন্তু সেই আমের গাছে যদি একটা কোটরের ভেতরে একটা বিষধর সাপ থাকে তাহলে সেখানে আর কেউ যাবে না, আম পাড়তে কেউ যাবে না, আম খাবে না। তো আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু যদি এই গিয়ে হরিভজন না হয় তাহলে এই গৃহটা সর্পসংকুল গাছের মতো হয়ে যাবে। তো সেই জন্য আমাদের গৃহে হরিভজন হবে। তো তাহলে সেই গৃহটা গৃহ। তো চারটে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো এই চারটে আশ্রমেরই উদ্দেশ্য হচ্ছে হরিভজন করা। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। চারটে বর্ণ, চারটে আশ্রম আছে। তো এই চারটে বর্ণ আশ্রমে যদি কেউ হরিভজন না করে তাহলে কি হবে? স্বধর্ম করিলেও, সকর্ম করিলেও সে রৌরবে পড়ে। তো এখন অনেক সংসারে মানুষ আছে, অনেক ছেলেদের বিয়েই হয় না, বিয়ে হয় না, ওই মেয়ে দেখতে দেখতে দেখতেই বুড়া হয়ে গেল হয়তো, ঠিক, আর বিয়ে আর হলো না। তো সে বিয়ে করলো না, কি সে ব্রহ্মচারী হবে নাকি? তো সে ব্রহ্মচারী হবে না। ব্রহ্মচারী মানে যিনি ব্রহ্মে বিচরণ করেন, কর্মণা মনসা বাচা সর্ব অবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্য প্রচক্ষতি। তো যিনি ব্রহ্মচারী, যে মানে হরিভজন করবেন, কঠোর নিয়ম ব্রত পালন করবেন, তাকে ব্রহ্মচারী বলা। বিয়ে করেনি তো কতজন তো খোঁজা 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 আছে জানেন, তার তো বিয়ে হয়নি, অনেক পাগল। তো না, তো ব্রহ্মচর্য গৃহস্থ, গৃহস্থ মানে তিনি গৃহে থেকে হরিভজন করবে। গৃহস্থ মানে ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে ভজন করবে। যেমন মাঠে গরু বেঁধে দেয় দেখবেন দড়ি দিয়ে, তো দড়িটা খাচ্ছে, মাঝখানে একটি খুঁটি আছে, এই খুঁটিটাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খায়, খুঁটির বাইরে যেতে পারে না। তো গৃহস্থ জীবন ঠিক এরকম, গৃহকে কেন্দ্র করে আমাদের চাকরি, ব্যবসা, সংসার প্রতিপালন করতে হবে এবং কৃষ্ণ ভজন করতে হবে। তো কৃষ্ণকে কেন্দ্র করে সংসার হবে। কৃষ্ণ যে গৃহে নেই সেটা তাহলে সংসার হলো না। তো তাহলে কী হবে? এই সংসারে আমাদের আসা যাওয়া সার হলো। সেজন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, এ মন কি লাগিয়াইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। এ মন কি লাগিয়াইলি ভবে, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। নহিলে বদনে কেন না বলহ, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এ মন কি লাগিয়াইলি ভাবে।
তা আমরা কী জন্য এই জগতে এসেছি? এমনও জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। তা আমরা এত সুন্দর এই জীবন দিয়েছে ভগবান, এই জীবনে যদি হরি ভজন না করি তাহলে আমাদের এই মনুষ্য জীবনের কোনোই মূল্য রইল না। তাই আজকে দেখা যায় বড় বড় মুনি ঋষি যোগী তপস্বী ধনী ঘরের সব উচ্চ শিক্ষিত মানুষ আজকে ভক্ত হয়েছে। রাজারা কত ভক্ত, রাজা হরিশ্চন্দ্র, রাজা যুধিষ্ঠির, রাজা পরীক্ষিত, এনারা এই যে বিড়ম্বির রাজা বিষ্ণুপুর, এই তো কয়েকশো বছর আগে, হ্যাঁ, কত মন্দির তিনি বানিয়েছেন। হ্যাঁ, তারা সব ভক্ত ছিল। আর এই রাজকার্য করার মধ্যেও তারা হরিভজন করেছে, হরিকে বাদ দিয়ে কখনো সংসার করেনি। তো হরিকে বাদ দিয়ে সংসার করলে কি হবে? না, সেটা সংসার হবে না, তো সেটা ভূতের বাসা হয়ে যাবে গো। তো সেজন্য আমাদের কী করতে হবে? কৃষ্ণকে কেন্দ্র করে কী করতে হবে? হরিভজন করতে হবে। এই যে আজকে আমাকে বলছিলেন প্রিয় কানাই প্রভু চাঙ্গওয়াল ইস্কন মন্দির থেকে এসেছে প্রভু, তো ওনার গৃহ প্রবেশ। তো আমরা গৃহ তৈরি করি কেন? ভালো থাকার জন্য। তো এই গৃহ তৈরি করতে করতে দেখা যায় জীবনটার অর্ধেকের বেশি সময় তার চলে যায়। এরকম একটা রাজ্যে একজন লোক ছিল, তো সেই লোকটি খুব গরিব ছিল, খুব গরিব, মানে দিন আনা দিন খায়। ওই মাথায় করে কাপড় বিক্রি করতে যেত, মাথায় করে। আগেকার দিনে মাথায় করে কাপড় হোক যে কোনো জিনিসপত্র মাথায় করে ফেরি ফেরি করে বেড়াতো। তো উনিও সেই রকম কাপড় নেবে গো, কাপড় নেবে, এইভাবে ঘুরতে 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 কিছু পয়সা হলে একটা সাইকেল কিনে নিল। তো সাইকেল নিয়ে ফেরি করে গ্রামে গ্রামে। আবার কিছু পয়সা হয়ে গেল, তখন সাইকেল থেকে মোটর সাইকেল, মোটর সাইকেল থেকে কি না একদম একটা দোকান করে বসলো। তখন ওই সাইকেলে, মোটর সাইকেলে যখন ওই কাপড় চোপড় নিয়ে গ্রামে গ্রামে যেত, আর ওই গ্রামে সমস্ত বাড়ি দেখতো, সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে, রাস্তার ধারে দেখবেন কত সুন্দর সুন্দর সব বাড়ি। তো উনি দাঁড়িয়ে দেখতো যে এই রকম বাড়ি আমি যদি একটা বানাতে পারতাম কত না সুন্দর হতো। কিন্তু মনে মনে ভাবলে তো আর বাড়ি হবে কি? পয়সা দরকার, তো পয়সা তখন নেই। তো এইভাবে মনে মনে চিন্তা করে আমি একটা বাড়ি বানাবো, সুন্দর বাড়ি। তো আমাদের সবসময় আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি কবে ভক্ত হব, কবে ভক্ত আমার গৃহে আসবে, এই যে আকাঙ্ক্ষা। তো উনি ওই রকম চিন্তা করলেন যে আমি কবে একটা সুন্দর বাড়ি বানাবো। এইভাবে করতে করতে একটা সুন্দর একটা দোকান দিয়ে দিল। দোকানে এত প্রফিট হতে লাগলো, কয়েক বছরের ভিতরে একটা দোকান থেকে 10টা দোকান হয়ে গেল। প্রায় 100 কর্মচারী কাজ করে দোকানে, মাসে কয়েক কোটি টাকার ইনকাম হতে লাগলো। তো তখন তিনি চিন্তা করলেন এখন তো আমার টাকার অভাব নাই, এখন আমি বাড়ি বানাতে পারি। তো বাড়ি বানাতে গেলে তো একটা জমি দরকার। তো একটা সুন্দর রাস্তার ধারে 20 বিঘার একটা সম্পত্তি দেখে নিলেন। 20 বিঘা সম্পত্তি দেখে ওখানে জায়গাটা কিনলেন। পয়সার অভাব না, তখন ইঞ্জিনিয়ার ডাকলেন, ডেকে সুন্দর প্ল্যান দিলেন, আমার বাড়িটা এত সুন্দর হবে, হ্যাঁ, বাড়ি দুধারে ফুল বাগান থাকবে, বসার জায়গা থাকবে, পেছনে পুকুর থাকবে, আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, একদম এত সুন্দর, এবং পার্ক থাকবে, সবাই এসে বসবে দেখবে, আর বাড়িটা হবে রাজবাড়ির মতো। তো এইভাবে প্ল্যানিং করলেন, আর ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে বাড়ি শুরু করে দিলেন। সমস্ত মিস্ত্রিরা, কয়েকশো মিস্ত্রি, পয়সার অভাব নাই। পাকা বাড়ি মানে শুধু টাকা দরকার, টাকা থাকলেই হয়ে যাবে বাড়ি তাড়াতাড়ি। তো এইভাবে 2-3 বছরের ভেতরেই কি বাড়ি কমপ্লিট। তো তখন এইবার কি হলো না, বাড়ি গৃহপ্রবেশ হবে। এই যে আজকে যেমন এই বাড়ির গৃহপ্রবেশ যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হয়ে গেল, আবার রান্নাও চলছে। তো উনি চিন্তা করলেন যে অন্যান্য লোকের বাড়ির মতো আমি এই গৃহপ্রবেশ, আমার গৃহপ্রবেশটা আমি ওরম করবো না, একদম অক্ষয় তৃতীয়ায় ভালো দিন, এবং
এই অঞ্চলে যত গ্রাম আছে সমস্ত গ্রামের লোককে আমি নেমন্তন্ন করব, তাদেরকে ভোজন দেব। এই সাধারণ খাওয়াবো না, একদম উড়িষ্যা থেকে ঠাকুর রান্না করা। উড়িষ্যার ঠাকুর জানেন রান্না করে খুব ভালো। উড়িষ্যা থেকে 200-300 রান্নার ঠাকুর চলে আসলো। অনেক বাসনপত্র, একদম বৃন্দাবন থেকে গাওয়া ঘি, নবদ্বীপের দই, কলকাতা থেকে রসগোল্লা, সব নাম করা যেখানে যেখানে আছে, বোঝা যাচ্ছে, সব নিয়ে আসলেন। শাক সবজি, আর আশেপাশে যত 7-8 গ্রামের লোককে নেমন্তন্ন করে দিলেন। দিলে তো তখন আপনারা যাবেন, আমার গৃহ প্রবেশ হবে, তা আপনারা ভোজন করবেন আমার গৃহে। তো এইভাবে রান্না হচ্ছে। তো রান্না হতে হতে তখন সব অনেকেই নিমন্ত্রণ করা আছে, নিমন্ত্রিত ব্যক্তি, আবার কিছু আছে অনিমন্ত্রিত। তো এরকম রান্না একটা জায়গা ঘিরে দিয়েছে, ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, আর রান্না হচ্ছে। বড় বড় উনান, বুঝতে পারছেন কত লোকের রান্না, বড় বড় কাঠের উনান একদম। তো সেইখানে রান্না চলছে, আর 3জন অনিমন্ত্রিত তারাও চলেছে, এই চল চল, ওই আমাদের গেলে মারবে রে, মানে আমাদেরকে বলেছে নাকি? বলছে আরে আমাদের আর কে বলবে, চল যাই। হ্যাঁ, তো 3জন চলে এসে, কিন্তু ওই বাড়ির সামনে দিয়ে ঢুকতে পারছে না। তাহলে কীভাবে ঢোকা যাবে? কোন দিকে রান্না হচ্ছে দেখ, তো দেখছে শব্দ আসছে রান্না। সে সম্বার দিচ্ছে, ছাঁত ছোঁত করছে, হ্যাঁ খুন্তি মারছে, সেই শব্দগুলো হচ্ছে এই দিকে রান্না। তো তখন দেখছে রান্না, কিন্তু ঢুকবো কী করে? তখন তিন বন্ধু ঢোকার চিন্তা করতে করতে, যে ভালো করে ঘেরা আছে না, ঢুকবে কী করে? তো এই যে তিরপল দিয়ে ঘেরা চারিদিকে, তো একটা বন্ধু ওই ঢোকার চেষ্টা করতে করতে একটু মুখটা ঢুকিয়ে দিয়েছে। মুখটা ঢুকিয়ে দিলেই, হ্যাঁ আমি ঢুকে দিয়েছি, তো যা যা তুই দেখ আগে কীরকম ব্যবস্থাপনা কেমন আছে। তো ব্যবস্থাপনা কেমন আছে গিয়ে দেখ। তো এইভাবে ভেতরে ঢুকে গেলেন। তো ভেতরে ঢুকে দেখছে বিশাল ব্যাপার, রান্না, চারিদিকে রান্না, একদম এত সুন্দর সব ছানার সবজি, বড় বড় কালিয়া, একদম ঘিয়ে ভাসছে, বোঝা গেল পোলাও অন্ন, এত রান্নার ব্যবস্থা করেছেন। তো ঘুরছে, তো তখন যে রান্না করছে, ভাত রান্না করছে, যে সে দেখছে বেটা ঢুকলো কোনখান দিয়ে, এ যদি এখন মুখ দেয় তাহলে তো যজ্ঞ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোথা দিয়ে ঢুকলো? ওই রান্না করছিল তো এরকম কাঠের বড় বড় চেলা কাঠ, বুঝতে পারছেন? তো ওই চেলা কাঠ দিয়ে এমন মারলো, ছুঁড়ে মাজায় লাগলো, কাঁ 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 করতে করতে যেখান দিয়ে ঢুকেছিল আবার ওইখান দিয়ে বেরিয়ে গেল। আর ওরা অপেক্ষা করছে, সেই কখন গেল রে বাবা, এখনও তো ফিরছে না, আমরা যাব। তো এটা একাই গিয়ে খাওয়া শুরু করলো নাকি? তারপরে যখন ওই মার খেয়ে ফিরে আসলে বলছে, এই তোর এত দেরি হলো কেন? বলছে আর বলিস না, যার সঙ্গে সঙ্গে একদম বসিয়ে দিল, যার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। কি দিয়ে? চেলা কাঠ দিয়ে, বুঝতে পারছেন? বলতে তাই, যার এত আদর করছে, যার সঙ্গে সঙ্গে বসিয়ে দিল, এই দাঁড়া আমি যাব। আর একদম এই আমি যাবো, এই তুই থাক আমি যাই। তো যে চেলা কাঠ খেয়েছে সে যা বুঝবি ঠেলা, একদম সেও মুখ ঢুকে ভেতরে গেল। একই রকম দেখতে 3জন, লাল কালার। তো ওই রকম ঘুরছে, আবার আরে এই মাত্র চেলা কাঠ দিয়ে মারলাম, আবার ঢুকেছে কোথায়? ওই যে ভাতের জল ফুটছে না, এরকম বড় বড় ডাবু নিয়ে একদম ছুঁড়ে মেরে দিল। দিয়ে তো করতে 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 হতো মুখ ঢুকে দিয়ে আবার বাইরে চলে গেল। কিরে এত দেরি হলো কেন? ভাই তোর মতন নাকি? একদম যার সঙ্গে সঙ্গে একদম গরম গরম দিয়ে দিল, যার সঙ্গে সঙ্গে কী দিল? গরম গরম। আর একদম আরে তাই এত যত্ন নিচ্ছে, আমি যাই দাঁড়া, বলছে যা। তা সেও আসলো, সে এরকম ঘুরছে, আরে এই 2বার মারলাম আবার ঢুকেছে রে, এই কী করা যায়? একটা কাজ করে, বারবার ঢুকছে আর বেরোচ্ছে একটা চালের বস্তা নিয়ে, ওই যেখান দিয়ে ঢুকেছে ওখানে মুখটা ধরেছে, আর মারতে গেছে ওইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার বস্তার ভিতরে আটকে দিয়েছে। এইবার বস্তার মুখ বেঁধে দিলেন,
দিয়ে মেরে দিলেন 2-4 ঘা চেলা কাঠ দিয়ে, কাউ কাউ করছে। তারপরে আর ছাড়ে না। ওইদিকে 2 বন্ধু চিন্তা করছে কি বিপদ ঘটলো রে বাবা, কেউ তো কাউকে বলছে না যে এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে। চালাকি করে বলছে যে আমাদের গরম গরম দিয়েছে, কেউ বলছে যার সঙ্গে বসিয়ে দিল, আর ওকে যে কি দিচ্ছে কে জানে। এইভাবে বেঁধে তো রাখল। তো সেই শেষে বিকাল হয়ে গেছে, তখনও লোকজন খাচ্ছে। আর যারা রান্না করে তাদের দায়িত্ব থাকে যত সময় না লোকের খাওয়া না হবে তত সময় বাড়ি যাবে না। যদি কম পড়ে অন্ন রান্না করতে হবে, ডাল রান্না করতে হবে। তো তারা আছে। তারপরে মোটামুটি একদম 6টার সময় রান্না খাওয়া সব শেষ হলো। তো তখন সবাই চলে যাবে। তখন রান্না যারা করছে তখন বলছেন এই এটাকে কি করবি রে। তো তখন কি আর করে, মুখ খোল। এই মুখ খোলার আগে 2-4 ঘা মার আগে। একদম 2-4 ঘা মারলেন, মেরে তো ছেড়ে দিলেন। ও পারে তখন ওই 2 বন্ধু অপেক্ষা করছে। তো গেল, সারাদিন খাওয়া নাই, কি হলো বন্ধুটার। তো যখন বেরোলে, কি এত দেরি হলো কেন রে, বলছে তোদের মতো নাকি, হ্যাঁ আমি গেলাম, কি আদর রে ভাই। তো সে মালিক এসে বলছে যে আপনি এখন থাকুন, সবার খাওয়া হবে, তারপরে আপনাকে ছাড়বো। আছে না, সবার খাওয়া দাওয়া হবে ভাই, তারপরে তুই শেষে যাবি। যারা আপন জন তাদেরকে বলে না, তো এইরকম আমাকে আদর করে বলল সবার খাওয়া দাওয়া হবে তারপরে তোমাকে ছাড়বো। তাই এখন ছাড়লো। সারাদিন খায়নি, মার খেয়েছে শুধু, বোঝা গেল। তো এইরকম সেই বাড়িতে উৎসব চলছে, হাজার হাজার মানুষ আসছে, খাচ্ছে, আর বাড়িটা দেখছে। বলছে কত বাড়ি তো মানুষ করেছে, কিন্তু এত সুন্দর বাড়িও কেউ বানায়নি। আর এরকম নেমন্তন্নও করেনি, ফ্রি 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 খাবার। হ্যাঁ, 8-10 গ্রামের লোক খাচ্ছে, কি সব সমারোহে চলছে, বিরাট উৎসব চলছে। তো এইভাবে সব লোকজনের খাওয়া হলো। আর উনিও তখন চিন্তা করলো, যাক লোকজন খাওয়া হয়েছে, আমি এবার একটু আরাম করব। তো বিশাল বাড়ি, বাড়িতে তেমন কেউ নাই। ওই বেচারা বিয়েও করেনি। ওই টাকা রোজগার করতে করতে কবে ভুলে গিয়েছে, বিয়ে করার কথা আর মনেই নাই, বুঝতে যাচ্ছে। তো মনে নাই, তখন আর কি করবে। এরকমভাবে চলছে। তো ও যে ঘরটায় থাকবে, সেই ঘরটা এত সুন্দরভাবে বানিয়েছে, সে আর বলার কথা। মখমলের বিছানা, বড় ড্রেসিং টেবিল, হ্যাঁ সুন্দর খাট। তো এইভাবে সুন্দর। তখন সব যখন চলে গেল, উনি তখন গিয়ে একদম বিছানায় পড়ে গেল। রাখ, অনেক দিনের আশা আমার পূর্ণ হলো। অনেক দিনের আশা। একদম শুয়েছে, চোখটা বন্ধ করেছে, ওপর থেকে শব্দ ভেসে আসে, কি হলো, শুচ্ছিস কেন রে। কাউকে দেখছে, আবার এই শুচ্ছিস কেন, হোট, কে তুমি। বলছে আমি আত্মা। তো কি হয়েছে। তো বলছে যে তুই শুচ্ছিস কেন। বলছে আমি আরাম করব না, এখন আমি তোমাকে ছেড়ে চলে যাব। আত্মা কি বলছে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। তা আত্মা যদি আমাদের এই শরীর থেকে ছেড়ে চলে যায়, তাহলে আত্মার কি অবস্থা হবে। আত্মার কি অবস্থা হবে, মৃত্যু হবে। আত্মাটা যদি এই দেহ ছেড়ে চলে যাবে, তখন এই শরীর অকেজ হয়ে যাবে, কোনো কাজই থাকবে না। তখন বলছে কেন, আমি এত কষ্ট করে এত বড় বাড়ি বানালাম, এত কিছু ভোগের এত কিছু করলাম, এখন তুমি ছেড়ে চলে যাবে। তুমি এই বাড়ি বানাতে বানাতে তুমি দেখেছো তোমার অবস্থাটা কি। তুমি এই বাড়িতে কেন আসলে, আগে তো একটা বাড়ি ছিল না, মাঠে থাকতে। বলছে না, আগে একটা বাড়ি ছিল, মাটির ঘর ছিল, আর ওপরের টিন ছিল। তো ওই টিন মরিচা পড়ে, জল পড়ে, মাটির ওয়াল ভেঙে ভেঙে পড়ছে। তো সেই জন্য ওই বাড়ি আর থাকার উপযোগী নাই। তো সেই জন্য ওই বাড়ি ছেড়ে আমি নতুন বাড়ি বানালাম। তো তুমি বুঝতে পারছো, তুমি যে এই বাড়ি বানাতে বানাতে তোমার যে কী অবস্থা, তোমারও যে এই শরীরটা বুড়া হয়ে গিয়েছে। তোমার অবস্থা গিয়ে আয়নার সামনে গিয়ে দেখো, কবে দাঁত পড়ে গিয়েছে, চুল সব পেকে গিয়েছে, তুমি তো খেয়ালই করনি।
যে আমি এই বাড়ি বানাবো হ্যান ত্যান করতে গিয়ে। তো তো তুমি এখন যে অবস্থা আছো, তুমি এখন বুড়ো হয়ে গিয়েছ, তোমার তো সেই ধারণা নাই, তখন এই বুড়ো দেহে আমি থাকবো না। এই আত্মা কি, যখন শরীর বৃদ্ধ হয়ে যায় তখন আত্মা এই শরীর ছেড়ে অন্য শরীরে স্থানান্তরিত হয়। বাসাংশি জীর্ণানি যথা ভিয়ায় নবানি ঘৃণাতি নরহ পুরাণী। যেমন বস্ত্র পুরাতন হয়ে গেলে সেটাকে বাদ দিয়ে আবার নতুন বস্ত্র পরা হয়, তা আত্মাও ঠিক কি না, আমাদের এই শরীরটা যখন বয়স হয়ে যায় তখন কি এই শরীরটা ত্যাগ করে আত্মা করে অন্য দেহে স্থানান্তরিত হয়। তা আমি তোমার এই বুড়া দেহে থাকবো না বাবা, আমি এখন চলে যাব। বলছেন কি আপনি চলে যাবেন? আমি এত কষ্ট করে কত কিছু করলাম। হ্যাঁ, না না, তুমি যেও না বাবা, আমি আর কিছুদিন এখানে থাকি, তারপরে তুমি যেও। বলছে না, তোমার বয়স হয়ে গেছে, তোমার শরীরে আমি আর থাকবো না। তো তখন বলছে অন্তত কিছুদিন থাকো। বলছে যা, তুমি যখন কান্নাকাটি করছো, 2 বছর তোমার শরীরে আর থাকবো। ঠিক 2 বছর, এই 2 বছরের ভিতরে যা কিছু করার করে নাও। তো এই কথা বলল, রাত পোহালো, চিন্তা হয়ে গেল, আমার এই এত বড় সাম্রাজ্য, বাড়ি গাড়ি টাকা পয়সা, এইগুলো কি হবে? তা আমি তো বাঁচবো আর 2 বছর। বললে 2 বছর আর আত্মা থাকবে আমার শরীরে, তারপরে থাকবে না। তখন ওই লোকজনের কাছে যাচ্ছে, বললেন ওখানে একটা ক্লাব আছে, ক্লাবের ছেলেদের বললেন, এই ছেলেরা দেখো এরকম আমি আর বাঁচবো 2 বছর, এরকম বলছে, আমার শরীরে আর আত্মা থাকবে না, কি করা যায়? কি আর করবে বুড়া, তুমি আমাদের এই ক্লাবের নামে তোমার এই বাড়ি সম্পত্তি সব লিখে দাও, ক্লাবের নামে লিখে দাও। বুড়া দেখছি, আরে আমি এত কষ্ট করে করলাম কি এই ক্লাবকে লেখার জন্য? না, হলো না। তো পার্টি করতো, তো সেই পার্টির লোকের কাছে গিয়ে বললেন, আরে হ্যাঁ, আমার এই অবস্থা, আর 2 বছর আমি বাঁচবো, কি করা যায়? তো 2 বছর বাজে তো ভালোই কথা, আমাদের পার্টির নামে লিখে দাও, পার্টি অফিস হোক এটা। কি পার্টি অফিস? হরে কৃষ্ণা। আচ্ছা, হাই হাই, আমি এত বড় কিছু করলাম, পার্টি অফিস, আমি 2 বছর বাঁচবো, তার ভিতরে এইরকম এত খাটাখাটনি করে, তাহলে আমার কী লাভ হলো? তো তখন আর কি করবেন, চিন্তা করতে করতে কবিরাজের কাছে গেল, যে দেখুন আমি 2 বছর বাঁচবো, আরও কিছু আয়ু বাড়ানো যায় নাকি? না, আয়ু আমরা বাড়াতে পারি না। তাহলে কি হবে? তো একটা ভক্তের কাছে গেল, ভক্তের কাছে গিয়ে বলল, দেখুন আমার এই অবস্থা, আমি বাঁচবো আর 2 বছর, এই 2 বছরের ভিতরে আমি কি করতে পারি? তখন সেই ভক্ত বললেন, আপনি তো বড় ভাগ্যবান, আপনি তো 2 বছর বাঁচবেন জানতে পেরেছেন, এই 2 বছর অনেক, এই 2 বছর আপনি হরি ভজন করুন। বললেন কি করতে হবে? কি করতে হবে বুঝতে পারছেন? একটা জপমালা নাও। তো জপমালা, আর কি করতে হবে? না, অনেক তো টিকটিকি গিরগিটি গেড়িয়ে সব খেয়েছ, ওইগুলো আর খেয়েও না। তো এই বাড়ি তো বানিয়েছ, তো ভগবানের জন্য একটা কিছু করেছ? বলছে না, ভগবানের জন্য তো কিছু করিনি, সব আমার থাকার জন্য, আমার নাতি নাতনি থাকবে, বৌমা থাকবে, ছেলে থাকবে, তাদের আত্মীয় স্বজন আসবে, তাদের ঘর বানিয়েছি, ভগবানের জন্য না, ভগবানের জন্য কিছু বানায়নি। তো একটা ভগবানের রুম ভাঙো, একটা হল ঘর মতো হোক, সেখানে ভগবানের বিগ্রহ বসবে, নাট মন্দির থাকবে, ভক্তরা আসবে, কি ভজন কীর্তন হবে, হরিনাম হবে, ভাগবত কথা হবে, এইভাবে করো। তখন আর কি করতে হবে? তো বাড়িতে তুমি এইভাবে নামহাট্য সংঘ গড়ে তোলো, যাতে ভক্তরা আসে, হরিনাম হবে, প্রসাদ পাবে। তো এইভাবে সেই ভক্তদের ডাকে ডেকে এনে সন্ধ্যাবেলায় হরিনাম, ভাগবত কথা, পাঠ কীর্তন, প্রসাদের পয়সার তো অভাব নাই। তখন বললো সপ্তাহে একদিন আসবো। তারপর দেখছি না, ভালোই তো হরিনাম, আনন্দ, ভাগবত কথা হচ্ছে, আরতি হচ্ছে বাড়িতে, এই তোমরা প্রতিদিন আসবে, আর প্রতিদিনের প্রসাদ হবে, সব খরচ আমার। এইভাবে প্রসাদ পেতে লাগলো, প্রসাদ পাচ্ছে, আর হরিভজন হচ্ছে গৃহে। এইভাবে হতে হতে 2 বছর কখন পার হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে। তো বোড়াটা
আগের থেকে বেশ ঝিকঝাক হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে। প্রসাদ পাচ্ছে না, আর ওই টিকটিকি গিরগিটি এইসব খায় না, বেশ হ্যাঁ, এইসব খায় না, তো একদম সুন্দর দেখতে হয়ে গেছে। তারপরে ওই ভক্তরা ওই বুড়ার মাথা নাড়া করে দিয়েছে, হ্যাঁ, গলায় মালা পরিয়ে দিয়েছে, আর সুন্দর তিলক। এইভাবে দেখা যাচ্ছে কোন সময় 4 বৎসর এসে গিয়েছে। তো 4 বৎসর এসে গেছে, বুড়াটা তার মরছে না। তখন বেচারে আমাকে বললো 2 বৎসর বাঁচবে, আমি তো বেশ ভালোই আছি, আর তো হ্যাঁ একদম যুবক মতো হয়ে যাচ্ছে, প্রসাদ পাচ্ছে না, আকণ্ঠ প্রসাদ। এতদিন তো টিকটিকি গিরগিটি গেড়িয়ে সব খেয়েছে না, তো এত সুন্দর চেহারা হয়ে গেছে। তারপরে সেই ভক্তটাকে বলছেন, দেখো আমার 2 বৎসর বাঁচার কথা, তো আমি তো 4 বৎসর বেঁচে আছি, আরও 4 বৎসর বাঁচবেন আপনি, ভালো করে হরিভজন করুন, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করুন, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে হরিনাম করুন, ভজন সাধন করুন। যখন সময় আসবে, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিবেন। ভজন করতে 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 যখন সময় আসবে, তখন এই দেহ ছেড়ে দিবেন, ভগবানের কাছে চলে যাবেন। অন্তকালে চ মামেব স্মরণং মুক্তা কলেবরম য প্রায়তি সমদ্ভাবং জাতি নাস্তস্ত্র সংশয়। অন্তকাল, আমাদের সকলের অন্তকাল আসবে, কিন্তু এটা আমাদের বিশ্বাস হয় না। আমরা কি বিশ্বাস হয় নাকি? আমরা যে বুড়ো হব এটাই আমাদের মনে হয় না। দাঁত পড়ে গিয়েছে, তাও মনে হয় না যে আমি বুড়ো হয়ে গেছি, না, দাঁত বানিয়ে চলে আসে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, কি বুড়ো, তা আমি বয়স্ক লোক, এখন বয়স হয়ে গিয়েছে, মনে হয় না। একদম ওই সেলুনে গিয়ে কালো করে, বিউটি পার্লারে গিয়ে, তো এখন আর সেলুন বিউটি পার্লারেও আর যায় না, তো এখন নিজের ঘরেই রেখে দিয়েছে, বুঝতে পারলেন তো? আরে চুল কালো করে কি আর কি বৃদ্ধ জরাগ্রস্ত কি ঠেকানো যাবে? ঠেকানো যাবে না, তো কখনোই যাবে না। তো এরকম একটা জায়গায়